মেইনলি আজকে আপনাদের আমি কিছু কোশ্চেন দিয়ে দিছিলাম 50টা পরীক্ষার জন্য, এগুলা সম্পর্কে আলোচনা করব এই 50টা নিয়ে। আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেগুলো বলবেন, বা কিছু বুঝেন নাই বা কিছু জানতে চান এমন কোশ্চেন থাকলে সেগুলো বলবেন। আমরা মেইনলি পরীক্ষার জন্য যে 50টা কোশ্চেন এগুলো নিয়ে আলোচনা করব। আজকে একদিনে যদি সব শেষ নয়, অ্যাটলিস্ট আমরা 25-30টা আলোচনা করব। কোশ্চেনের আগে আমি আরেকটু বলে নিই, থাইরয়েড নিয়ে বোধহয় কিছু বলা হয়নি, আমি থাইরয়েড নিয়ে একটু কথা বলবো, তারপর কোশ্চেনে যাচ্ছি। ঠিক আছে, থাইরয়েডের ডিসঅর্ডার মূলত আমরা দুই প্রকারের ডিসঅর্ডার মেইনলি পড়ি, হাইপোথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম। ঠিক আছে, থাইরয়েড হাইপো আর হাইপার, আর আরেকটা হয় গয়টার গলগণ্ড। গলগণ্ড আমাদের অঞ্চলে হয় না, যে অঞ্চলে হয় উত্তর অঞ্চলের দিকে হয়, যেদিকে সমুদ্র নাই। ঠিক আছে, সমুদ্র নাই, গলগণ্ড নিয়ে তাই আমাদের অত কোনো নেই। আমাদের মেইন কনসার্ন হাইপোথাইরয়েডিজম, হাইপার থাইরয়েডিজম। হাইপো কি আর হাইপার কি? হাইপো মানে কমে যাওয়া, ঠিক আছে, কমে যাওয়া। যদি থাইরয়েড গ্ল্যান্ডের থাইরয়েড হরমোন গুলো কমে যায় তাহলে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। আর হাইপার মানে বেড়ে যাওয়া, যদি থাইরয়েড হরমোন বেড়ে যায় তাহলে বলি হাইপার থাইরয়েডিজম। দুইটা কেমনে বুঝবো? টেস্ট ছাড়াও আমরা কিছু সিমটম বা লক্ষণের উপর বুঝতে পারি যে হাইপো হয়েছে পেশেন্টের না হাইপার হয়েছে। ঠিক আছে, প্রথমেই আসি হাইপোতে কি কি কমপ্লেইন থাকে পেশেন্টের? হাইপোর ক্ষেত্রে পেশেন্টের কমপ্লেইন থাকে ওজন বেড়ে যায়, ওয়েট গেইন। ঠিক আছে, মানে পেশেন্ট ফুলে যায়, মোটা হয়ে যায়। ঠিক আছে, মোটা হয়ে যায়, সাডেনও হইতে পারে, ধীরে ধীরে হইতে পারে। মানে হাইপোর পেশেন্ট সাধারণত মোটাই হবে, হাইপোর পেশেন্ট কখনো চিকন পাবেন না। ঠিক আছে, এইটা সাধারণত মোটা হয়ে যায়। আর হচ্ছে ফুলে ওঠে, সোয়েলিং মানে ফুলে ওঠা। তারপর হচ্ছে কোল্ড ইন্টলারেন্স থাকে, হাইপোথাইরয়েডের পেশেন্ট ঠান্ডা সহ্য করতে পারে না। ঠিক আছে, কোল্ড ইন্টলারেন্স মানে সে ঠান্ডা সহ্য করতে পারে না। আর এরা সাধারণত একটু ঘুম ঘুম ভাবের হবে। ঠিক আছে, উইকনেস থাকবে, দুর্বলতা থাকবে, লেথার্জি থাকবে, একটু ঘুমাবে। ঠিক আছে, আর আরেকটা পয়েন্ট আছে এই জায়গায় নাই, হার্সনেস অফ দা ভয়েস বা হর্সনেস অফ দা ভয়েস। ঠিক আছে, গলার সাউন্ড ফ্যাকাশে হয়ে যায়। হাইপোথাইরয়েডিজমের রোগী আমরা টেলিফোনে কথা বলার সময় বুঝতে পারি সাধারণত, কারণ তাদের ভয়েস চেঞ্জ হয়, ফ্যাশ ফ্যাশ করে ভয়েস। ঠিক আছে, ফ্যাকাশে হয়ে যাওয়া, এটার বাংলা কি? হর্সনেস অফ ভয়েস। এদের কনস্টিপেশন থাকে, কোষ্ঠকাঠিন্য থাকে, আর ল্যাক অফ কনসেন্ট্রেশন, পোর মেমোরি, মানে এদের কনসেন্ট্রেশন থাকে না, সাধারণত কোনো মনোযোগ থাকে না। এগুলো হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ফিচার। এর ভিতর কয়েকটা ফিচার একদম ইম্পর্টেন্ট, এই যে বললাম গলার ভয়েস চেঞ্জ হয়ে যায়, ফ্যাস ফ্যাস করে। তারপর কোল্ড ইনটলারেন্স বললাম যে ঠান্ডা সহ্য করতে পারে না। তারপর হচ্ছে ওয়েট গেইন, ঠিক আছে, ওজন বাড়বে। এই কয়টা হচ্ছে একদম মেইন পয়েন্ট। আর হাইপার যেটা, এটা তো কমে যাওয়া। আর হাইপারের ক্ষেত্রে ঠিক উল্টা। ঠিক আছে, উল্টা মানে এরা হবে চিকন, এদের হচ্ছে ওয়েট লসের হিস্ট্রি থাকবে, একদম শুকনা থাকবে, যে ওয়েট লস। ঠিক আছে, শুকনা থাকবে, সাধারণত আন্ডার ওয়েট হয়, ম্যাল নারিশড হয়। ঠিক আছে, এরা গরম সহ্য করতে পারে না, হিট ইনটলারেন্স হয়, আর অতিরিক্ত ঘামায়। ঠিক আছে, অতিরিক্ত ঘামাবে, প্লাস গরম সহ্য করতে পারবে না। এই যেমন গ্রীষ্মকালে এরা গরম সহ্য করতে পারে না, প্রচুর পরিমাণে ঘামাবে। আর এদের ডায়রিয়ার একটা হিস্ট্রি থাকতে পারে। ঠিক আছে, ডায়রিয়া আগেরটা যেমন ছিল কোষ্ঠকাঠিন্য, এই ক্ষেত্রে হবে ডায়রিয়ার হিস্ট্রি থাকতে পারে। আর পাশাপাশি আমাদের এই যে প্যালপিটেশন, বুক ধড়ফড় করা, রাতে ঘুম না হওয়া, ইনসomnia, রেস্টলেসনেস, যে খুব অস্থির, ওই ক্ষেত্রে ছিল দুর্বল, একদম চুপচাপ বসে থাকতো। আর এই ক্ষেত্রে হবে পেশেন্ট অস্থির। ঠিক আছে, অস্থির। পাশাপাশি হাইপার থাইরয়েডিজমে বা থাইরোটক্সিকোসিস, হাইপার থাইরয়েডিজমের আরেকটা নামই আছে থাইরোটক্সিকোসিস। এই ক্ষেত্রে পেশেন্টের চোখে কিছু চেঞ্জ আসে, সাধারণত চোখ বড় বড় হয়ে যায়, আমরা এক্সোপথ্যালমাস বলি। ঠিক আছে, এক্সোপথ্যালমাস কারণ কি, এমনি শুকনা থাকে। ঠিক আছে, শুকনা থাকে, এর ভিতর চোখটা হয়ে যায় বড় বড়, এটারে বলা হয় এক্সোপথ্যালমাস। এটা সবার ক্ষেত্রে পাবেন না, এক্সোপথ্যালমাস সাধারণত সবার ক্ষেত্রে আসে না। কিন্তু এই যে ওয়েট লস, যে শুকনা হবে, প্যালপিটেশন হবে, হিট ইনটলারেন্স হবে, অতিরিক্ত ঘামাবে, এগুলো সবার ক্ষেত্রে পাবেন। তাহলে হাইপোথাইরয়েডিজম সিমটম আশা করি বুঝতেন। এইটা ওইটা হয় একরকম, এটা হয় একরকম। এবার আমরা টেস্ট কি করতে পারি? সাধারণত থাইরয়েডের রোগীদের প্রথম টেস্টের নাম হয়েছে TSH, একটু লিখে নেন, এটা লেখা নাই এই জায়গায়, TSH। ঠিক আছে, TSH করে আমরা ডিসিশন বুঝতে পারি যে থাইরয়েডের অবস্থা কেমন, কমছে না বাড়ছে। TSH যদি বাড়ে তাহলে হয় হচ্ছে হাইপোথাইরয়েডিজম, আর TSH যদি কমে তাহলে হয় হাইপার থাইরয়েডিজম। ঠিক আছে, এটা কিন্তু উল্টা, TSH বাড়লে হবে হাইপো, আর TSH কমলে হবে হাইপার। ঠিক আছে, কমলে হবে হাইপার। TSH এর পর আরো আমরা ফার্দার পরবর্তীতে টেস্ট দিতে পারি, যখন দেখি যে TSH অ্যাবনরমাল, তখন আমরা T3 T4 টেস্ট করাই, T3 আর T4।
T3 T4, তাহলে TSH T3 T4 এই তিনটেই টেস্ট মূলত। এরপর আলাদা যে টেস্ট, এই যে আল্ট্রাসোনোগ্রাম করা যায়, সিটি স্ক্যান, এগুলো পরের কথা, এগুলো লাগবে না। মেইন টেস্ট TSH প্রথমে, তারপর T3 T4 এই তিনটা টেস্ট। এবার আসেন ট্রিটমেন্টে, আমরা ট্রিটমেন্ট কিভাবে করতে পারি। ট্রিটমেন্ট একদম সহজ। ট্রিটমেন্ট খালি কয়েকটা ওষুধের নাম। হাইপোর ক্ষেত্রে আমরা সাধারণত লিভোথাইরক্সিন দিই, একটাই ওষুধ, ঠিক আছে, লিভোথাইরক্সিন। এ বাদে আর কোনো ওষুধ নাই, সব হয়েছে লিভোথাইরক্সিন। থাইরিন নামে পাওয়া যায়, থাইরক্স নামে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বিক্রি করে। লিভোথাইরক্সিন আমরা শুরুর দিকে ডোজটা রাখি 25, ঠিক আছে, 25 মাইক্রোগ্রাম দিয়ে শুরু করি। যদি পরবর্তীতে দরকার হয় ডোজ বাড়াই। এটার ডোজ হয় সকালে খালি পেটে খাইতে হয়, ঠিক আছে, সকালে খালি পেটে 25 দিয়ে শুরু করব। যদি দরকার হয় আস্তে আস্তে ডোজ বাড়াই, 25-এর বদলে 50 করতে পারি, 75 করতে পারি, 100 করতে পারি, এটা আস্তে আস্তে বাড়াই যদি কন্ট্রোল না হয়। কিন্তু শুরু করবো অলওয়েজ 25 দিয়া। কি ওষুধের নাম? থাইরিন বা থাইরক্স, জেনেরিক হচ্ছে লিভোথাইরক্সিন। খালি পেটে খাইতে হবে সকালে, ঠিক আছে। তাহলে হাইপোর ক্ষেত্রে একটাই ওষুধ, আর কোনো ওষুধ নাই। হাইপোর ক্ষেত্রে জাস্ট একটা। হাইপারের ক্ষেত্রে কি ওষুধ? হাইপারের ক্ষেত্রে আমরা দুই ধরনের ওষুধ সাধারণত ইউজ করি। একটা হচ্ছে কার্বিজল নামে পাওয়া যায়, কার্বিজল, ঠিক আছে, কার্বিমাজল, কোম্পানি নাম হচ্ছে কার্বিজল, এইটা ইউজ করতে পারি। আর একটা আছে প্রোপাইল থায়োসিল নামে পাওয়া যায়, এই দুইটা ওষুধ সাধারণত আমরা ইউজ করতে পারি। এ বাদে আর কিছু নাই। প্রেগনেন্সিতে আমরা ইউজ করি থায়োসিল একটা করে 3 বেলা পর্যন্ত দেয়া যায়, ঠিক আছে, 3 বেলা পর্যন্ত দেয়া যায়। আর কার্বিজলও সেম, একটা করে 3 বেলা পর্যন্ত দেয়া যায়, 3 বেলা করে দেয়া যায়। কার্বিজল সাধারণত 5 mg 10 mg দুইটা ফরম্যাটে পাওয়া যায়। আমরা 10 mg দেই, ঠিক আছে, 10 mg 3টা করে দেই বা 2টা করে দেই। আর পরবর্তীতে যখন নরমাল হয়ে যায়, মেইনটেনেন্স হিসেবে 1 বছর চালাইতে হয়, সেই ক্ষেত্রে ডোজটা কমাই আনি। আর থায়োসিল বা প্রোপাইল থায়োসিল, এটার ক্ষেত্রেও সেম, এটা আমরা 3 বেলা দিয়েও শুরু করি, অনেক সময় 2 বেলা দিই। আর পরবর্তীতে মেইনটেনেন্সের ক্ষেত্রে 1 বেলা পর্যন্ত দিতে পারি। তাহলে এটা হচ্ছে টোটাল হচ্ছে থাইরয়েডের কথা। ক্লাসে জানি কি আমাদের জিজ্ঞেস করছিলেন থাইরয়েডের, তাই আমি থাইরয়েডটা আগে পড়াইলাম, আপনাদের যেহেতু আগে পড়াইনি। তাহলে থাইরয়েড সম্পর্কে হচ্ছে এই, এ বাদে আর কিছু নাই। থাইরয়েড নিয়ে কারো কোনো আর কিছু জানার আছে থাকলে জিজ্ঞেস করতে পারেন। থাইরয়েডের আর যে গলগণ্ড বলছি এটা লাগবে না, ঠিক আছে, এটা এই অঞ্চলে নাই, আমাদের অঞ্চলে গলগণ্ড নাই, গয়টার নাই, গয়টার হয় অন্য অঞ্চলে, গয়টার এই অঞ্চলে নাই। হ্যাঁ, কেউ কিছু কি বলতে চাচ্ছেন বলেন তাইলে। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা সলভে চলে যাই। কোশ্চেন তো সবাই মনে হয় পাইছেন, আমি 50টা কোশ্চেন দিয়ে দিছি পরীক্ষার জন্য। সেই 50টা কোশ্চেন আপনাদের পড়তে হবে। আমি তো এখন বলতেছি, কিন্তু আপনাদের নিজেদের পড়তে হবে। সমস্যা থাকলে জিজ্ঞেস করবেন। আমি 50টা কোশ্চেন শুরু করতেছি আলোচনা, সবগুলো আমি অল্প অল্প বলে যাবো, ঠিক আছে। প্রথমেই আসেন, একদম শুরু থেকে শুরু করি, যে পেটের 9টি রিজনের নাম আমরা একদম প্রথম ক্লাসে পড়াইছিলাম। পেটের 9টি রিজনের নাম আমি আপনাদের ছবি দেখাই পড়াইছিলাম, যে মাঝখানে থাকে কি আমলিকাসের উপরে কি, নিচে কি, এপিগ্যাস্ট্রিক হাইপোগ্যাস্ট্রিক, আর দুই পাশে লেফট হাইপোকন্ডিয়াম রাইট হাইপোকন্ডিয়াম, মানে ডান দিকে একটা বাম দিকে একটা, তারপর লেফট লাম্বার রাইট লাম্বার, আর তারপর লাস্ট লেফট আইলিয়াক রাইট আইলিয়াক। যদি এরকম 9টি রিজনের নাম কোশ্চেনে আসে, আমরা সাধারণত আমি আপনাদের বলছিলাম ছবি আইকে অ্যান্সার করতে পারলে সব থেকে ভালো। যদি কেউ ছবি আইকে না পারেন ওইরকম, ডাইরেক্ট লিখে দিবেন নাম। টোটাল 9টা রিজনের নাম লিখতে হবে, পেটের 9টি রিজনের নাম। এর গুরুত্ব কি? এর গুরুত্ব আসতে পারে। এর গুরুত্ব কি? এর গুরুত্ব হচ্ছে আমরা যে বিভিন্ন অর্গান, ঠিক আছে, অঙ্গ, এই সম্পর্কে আইডিয়া পাই। 9টা রিজনে কোন অঙ্গ আছে এটা সম্পর্কে আমরা আইডিয়া পাই, মানে ভিসেরা আছে, ঠিক আছে, আমাদের এই যে যেমন আমলিকাস, যে নাভির এই জায়গায় কি আছে এই সম্পর্কে আইডিয়া পাই, ইন্টেস্টাইন আছে, নাড়ি বুড়ি আছে, ঠিক আছে, এইরকম। তাহলে 9টি রিজনের নাম, জাস্ট নাম লিখে দিবেন, অথবা ছবি আইকে যেমন বলছিলাম তেমন ভাবে লিখে দিলেও হবে। 2 নম্বর প্রশ্ন, অ্যানিমিয়া কাকে বলে, কোথায় দেখা হয়, আর লক্ষণ। অ্যানিমিয়া কাকে বলে? অ্যানিমিয়া বলে হচ্ছে রক্ত শূন্যতাকে। তাহলে অ্যানিমিয়া কাকে বলে? যদি হিমোগ্লোবিনের লেভেল সাধারণত 10-এর নিচে নামে তখন আমরা অ্যানিমিয়া বলি, ঠিক আছে, অ্যানিমিয়া বলি। অ্যানিমিয়া কোথায় দেখা হয়? অ্যানিমিয়া সাধারণত আমরা চোখে দেখি। জায়গাটার নাম কি? লোয়ার পালপেব্রাল কনজাংটিভা। যদি নাম পুরোটা মনে রাখতে কষ্ট হয়, জাস্ট লোয়ার কনজাংটিভা, ঠিক আছে, লোয়ার কনজাংটিভা, এই জায়গায় আমরা দেখি, লোয়ার কনজাংটিভা। আর লক্ষণ কি কি? অ্যানিমিয়া মানে রক্ত শূন্যতার লক্ষণ কি কি হয়? সাধারণত পেশেন্ট
দুর্বল থাকে, ঠিক আছে, ফ্যাকাশে হয়ে যায়, আমরা বলি সাদা সাদা ভাব চলে আসে, ফ্যাকাশে হয়ে যায়, চোখ ফ্যাকাশে হয়ে যায়, ঠিক আছে। তারপর হচ্ছে প্যালপিটেশন হয়, মানে বুক ধড়ফড় হয়, ট্যাকিকার্ডিয়া হইতে পারে, বুকে ব্যথা হইতে পারে, এগুলো হচ্ছে অ্যানিমিয়ার লক্ষণ। হাঁপায় ওঠে অল্প কাজ করলে, এগুলো সব হচ্ছে অ্যানিমিয়ার লক্ষণ। তাহলে অ্যানিমিয়া কাকে বলে, কোথায় দেখা হয়, আর লক্ষণ, এইটা হচ্ছে তার অ্যান্সার। তারপরের কোশ্চেন, অ্যানিমিয়ার চিকিৎসা সম্পর্কে লিখুন। অ্যানিমিয়া আমরা কি কি চিকিৎসা দিতে পারি? অ্যানিমিয়া আমরা কি দিই? মেইনলি আয়রন থেরাপি দিই, জাস্ট এইটুকুই অ্যান্সার, আর কিছু না। আয়রন প্রিপারেশন, বিভিন্ন প্রিপারেশন আছে, হিমোফিক্স আছে, জিপসি আছে, জিপসিআইএল আছে, ঠিক আছে, এরকম কয়েকটা ওষুধ নাম বললে হবে। মেইনলি হচ্ছে আয়রন দিতে হবে অ্যানিমিয়ার চিকিৎসায়। প্রথমে 1 নাম্বার অপশন আয়রন। আয়রনের ভিতর অনেক ধরনের ট্যাবলেট বাজারে পাওয়া যায়, হিমোফিক্স পাওয়া যায়, জিপসি পাওয়া যায়, ঠিক আছে, এইগুলো দেওয়া যায়। তারপর যদি ট্যাবলেটে কাজ না হয়, আয়রনের আমরা হইছে কি করি, ইনজেকশন দিই, স্যালাইন দিই, ঠিক আছে। আয়রনের যে স্যালাইনের মতো পাওয়া যায়, রক্তের মতো দেখতে, তাইলে আয়রনের এরকম আইভি দেওয়া হয়, মানে ইনজেকশন আয়রন দেওয়া। ইনজেকশন আয়রনও অনেক নামে পাওয়া যায়, সিটোপার, টিটোপার, এইসব নামে, জেনোপার নামে পাওয়া যায়, এগুলো আমরা দিতে পারি। তারপরের অপশন হচ্ছে আমরা এরিথ্রোপয়েটিন দিতে পারি, ইনজেকশন এরিথ্রোপয়েটিন, ইনজেকশন এরিথ্রোপয়েটিন। আর লাস্ট অপশন আমরা ব্লাড দিতে পারি, ঠিক আছে, ব্লাড দিতে পারে, রক্ত দিতে পারি। তাহলে অ্যানিমিয়ার চিকিৎসা কি, ফার্স্ট অপশন হয়েছে ওরাল আয়রন, মানে আয়রন ট্যাবলেট, তারপর আয়রনের ইনজেকশন, ঠিক আছে, আয়রনের ইনজেকশন, তারপর এরিথ্রোপয়েটিন, আর লাস্ট অপশন হয়েছে ব্লাড সাধারণত দিই যদি 6 এর নিচে আসে, 6 এর নিচে আসে, হিমোগ্লোবিনের লেভেল 6 এর নিচে আসলে অবশ্যই ব্লাড দিতে হবে। তার আগে যে সবসময় ব্লাড দিতে হবে এমন না, সাধারণত 9-10 থাকলে আমরা আয়রন থেরাপি দেই, 8 এর নিচে আসলে আমরা প্যারেন্টাল মানে আইভি আয়রন দিয়ে, ইনজেকশন আয়রন দিয়ে, আর 6 এর নিচে আছে ব্লাড দিয়ে। আর এরিথ্রোপয়েটিন এটার দাম অনেক বেশি, সবাইকে দেওয়া যাবে না, ঠিক আছে, সবাইকে দেওয়া যাবে না। 8 থাকলে আমরা এরিথ্রোপয়েটিন দিতে পারি। তারপর 4 নাম্বার কোশ্চেনে আসেন, সাইনোসাইটিস আর জন্ডিস কোথায় দেখা হয়? সাইনোসিস এবং জন্ডিস কোথায় দেখা হয়, এর কারণ কি? সাইনোসিস কোথায় দেখা হয় আর জন্ডিস কোথায় দেখা হয়? জন্ডিস কোথায় দেখা হয়? জন্ডিস চোখে দেখা হয়, আপার স্ক্লেরাতে। অ্যানিমিয়া যেমন দেখছে নিচে, লোয়ার কনজাংটিভে, জন্ডিস দেখা হয় আপার স্ক্লেরাতে। এছাড়া হাতে দেখা যায়, ঠিক আছে, হাতে দেখা যায়, জিহ্বায় দেখা যায়, অনেক জায়গায় দেখা যায়, কিন্তু মেইনলি আমরা চোখের কথাই শুনতে চাচ্ছি। আর সাইনোসিস কোথায় দেখা যায়? সাইনোসিস সাধারণত দেখি আমরা জিহ্বার ডগায়, ঠিক আছে, কানের লতিতে, নাকের ডগায়, এইসব জায়গায় হচ্ছে সাইনোসিস দেখা হয়। সাইনোসিস মানে হচ্ছে নীল হয়ে যাওয়া, ঠিক আছে, নীল হয়ে যাওয়া, রক্ত শূন্যতার কারণে, মানে রক্ত স্বল্পতার কারণে, অক্সিজেনের অভাবে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত স্বল্পতার কারণে যদি কোনো জায়গা নীল হয়ে যায়, তারে আমরা বলি সাইনোসিস। সাইনোসিস দেখা হয় কোথায় কোথায়? জিহ্বার ডগায়, জিহ্বার নিচে, নাকের ডগায়, কানের লতিতে, ঠিক আছে, এইসব জায়গায় হয়েছে দেখা হয়। বাংলায় লিখলেও হবে, ইংলিশে মনে রাখতে পারলে তার বড়। ইংলিশে মানে হয়েছে টিপ অফ দা নোজ, ইয়ারবাড, ঠিক আছে, টিপ অফ দা টাং, তারপর ডরসাম অফ দা টাং, এইসব জায়গায় আমরা দেখতে পাই। আর সাইনোসিস আর জন্ডিসের কারণ কি? এর কারণ কি, জন্ডিস কি কারণে হয়? যদি শরীরে বিলিরুবিনের পরিমাণ কোনো কারণে বৃদ্ধি পায়, তাহলে জন্ডিস হয়। কারণ জাস্ট একটাই, ঠিক আছে, কারণ কি, জন্ডিস, বিলিরুবিনের পরিমাণ কোনো কারণে বৃদ্ধি পেলে জন্ডিস হয়। আর সাইনোসিস কি? সাইনোসিস অক্সিজেন সমৃদ্ধ রক্তের ঘাটতির ফলে সাইনোসিস হয়। তাহলে সাইনোসিস জন্ডিস কোথায় দেখা হয় এবং এর কারণ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্তের অভাবে হয় সাইনোসিস। আর জন্ডিস হয় বিলিরুবিনের পরিমাণ বেড়ে গেলে। নরমালি আমাদের শরীরে বিলিরুবিন থাকার কথা 1 পর্যন্ত, 1 বা 1.2 পর্যন্ত। তাহলে এর উপরে গেলে সাধারণত জন্ডিস, কিন্তু ক্লিনিক্যালি আমরা 3 এর উপরে গেলে জন্ডিস বলি, এর আগে জন্ডিস বলি না, ঠিক আছে, এর আগে জন্ডিস বলি না। তারপর আসেন 5 নাম্বার কোশ্চেন, এমআই মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন। এমআই বলতে মূলত হার্ট অ্যাটাককে বোঝায়, ঠিক আছে, হার্ট অ্যাটাককে বোঝায়। তাহলে এমআই কাকে বলে? হার্ট অ্যাটাক কি এমআই বলে। আর যদি আরো বিস্তারিত লিখতে চান, বড় করে লিখতে চান, তাহলে হার্ট অ্যাটাক কি কারণে হয়? সাধারণত হার্টের আর্টারি বা ভেইনের কোনো ধমনী বা শিরার কোথাও যদি চর্বি বা কোলেস্ট্রল জমে আটকে যায়, তখন তাকে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বলে। বড়টা মনে না রাখতে পারলে সমস্যা নাই, জাস্ট হার্ট অ্যাটাক কে এমআই বলা হয় এটুকু বলতে পারলেই হবে। তারপর আসেন এর লক্ষণ কি কি? এমআই লক্ষণ হচ্ছে কি? বুকে ব্যথা হবে, সাডেন সিভিয়ার চেস্ট পেইন, সেন্ট্রাল চেস্ট পেইন, মানে বুকের মাঝখানে সাডেন, হঠাৎ করে, সিভিয়ার মানে অনেক বেশি বুকে ব্যথা হবে। 1 নাম্বার পয়েন্টই তাই, সাডেন সিভিয়ার সেন্ট্রাল চেস্ট পেইন। এই পেইনটা সাধারণত হাতে রেডিয়েট করতে পারে, মানে বুকের ব্যথা কিছুক্ষণ পর পেশেন্টের হাতে ছড়াই দিতে পারে, সেটা ডান হাত বা বাম হাত বলেন, 2 হাতের বাহুতেই ছড়াতে পারে। পেশেন্ট বমি করতে পারে, ঠিক আছে, ভমিটিং হইতে পারে। আর পেশেন্ট অজ্ঞান, আনকনসিয়াস, এগুলো তো হইতেই পারে, এগুলো তো আছেই সাথে, ঠিক আছে। মেইন পয়েন্ট অবশ্যই কিন্তু বুকে ব্যথা।
তারপর আসেন এমআই এর টেস্ট আর চিকিৎসা কি কি। এমআই এর ক্ষেত্রে আমরা কি টেস্ট করি, সবার আগে টেস্ট করতে হবে ইসিজি। 1 নাম্বারই ইসিজি, এমআই ডায়াগনোসিস করতে হবে ইসিজি দিয়ে সবার আগে। ইসিজির পর আর কি কি অপশন আছে আমাদের, ট্রোপোনিন আই করতে পারি আমরা, ঠিক আছে। ট্রোপোনিন আই এটা একটা রক্তের পরীক্ষা, রক্ত নিয়ে আমরা এর ভিতর ট্রোপোনিন আই পরীক্ষা করি, ঠিক আছে। ট্রোপোনিন আই। আর লাস্টে করতে পারি কি, ইকো করতে পারি, ইকোকার্ডিওগ্রাম। তাহলে টেস্ট হচ্ছে মূলত ইসিজি, ট্রোপোনিন আই, ইকোকার্ডিওগ্রাম, এই তিনটা, ঠিক আছে। এই তিনটা লাস্ট আরো পরে যদি অপারেশনের দিকে আগাই সেই ক্ষেত্রে এনজিওগ্রাম করতে পারি আমরা, এনজিওগ্রাম করতে পারি, ঠিক আছে, এনজিওগ্রাম। তারপর হচ্ছে এমআই এর চিকিৎসা বা হার্ট অ্যাটাকের চিকিৎসা কি কি। হার্ট অ্যাটাকের চিকিৎসার ভিতর কয়েকটা ওষুধের নাম অবশ্যই মনে রাখতে হবে। 1 নম্বরে মনে রাখবেন অ্যাসপিরিন আর ক্লপিডোগ্রেলের কথা। অ্যাসপিরিন, ক্লপিডোগ্রেল, ক্লপিড এস নামে পাওয়া যায়। ক্লপিড এস প্রথমবার হার্ট অ্যাটাক হইলে কারো এর ক্লপিড এস একত্রে 4টা ট্যাবলেট অথবা 300 মিলিগ্রামের একটা ট্যাবলেট পেশেন্টকে খাওয়াই দিতে হবে। 300 মিলিগ্রামের একটা ট্যাবলেট অথবা 75 এমজির 4টা ট্যাবলেট। এখন 300 মিলিগ্রাম পাওয়া যায় তাই আমরা একটা বলতে পারি, আগে 75 পাওয়া যায় তো ওই জন্য আমার খাওয়াইতে হচ্ছে 4টা একত্রে, ঠিক আছে, একত্রে 4টা প্রথমবার। তাইলে 300 মিলিগ্রামের একটা বা 75-এর 4টা ট্যাবলেট পেশেন্টকে তাড়াতাড়ি খাওয়াই হসপিটালে পাঠাইতে হবে। আগে হসপিটালে পাঠানো যাবে না, আগে পেশেন্টকে খাওয়াইতে হবে তারপর হসপিটালে পাঠাইতে হবে, কারণ এটা লাইফ সেভ করে পেশেন্টের, ঠিক আছে, লাইফ সেভ করে। নাইলে এমআই এর পেশেন্ট সাধারণত 2-3 মিনিটের ভিতরে মরে যাইতে পারে, এজন্য আমরা সাথে সাথে ওষুধটা খাওয়াইতে বলি। পাশাপাশি আমরা এই যে জিহ্বার নিচে স্প্রে দেয় দেখবেন, এই স্প্রেটা দিতে পারি, নাইট্রোগ্লিসারিন স্প্রে, বাজারে নিডোকার্ড নামে পাওয়া যায়, ঠিক আছে, নিডোকার্ড স্প্রে। এই দুইটা হচ্ছে ইমিডিয়েট চিকিৎসা, অবশ্যই সাথে সাথে দিতে হবে। এর পাশাপাশি আমরা আরো অনেক ওষুধ দেই, অনেক কি কি ওষুধ দিই, প্রেসারের ওষুধ দিতে পারি, র্যামিকার্ড দেই, ঠিক আছে, র্যামিকার্ড দিই, মেটাকার্ড এমআর দেই, ঠিক আছে, ট্রাইমেটাজিরিন গ্রুপের মেটাকার্ড এমআর দিই। তারপরে যে জিহ্বার নিচে যে স্প্রে দিচ্ছেন এর ট্যাবলেট আমরা আলাদা করে আবার অ্যাড করি, নিডোকার্ডের ট্যাবলেট বা ক্যাপসুল পাওয়া যায় সেটা আলাদা করে দিই, ঠিক আছে। এই হচ্ছে টোটাল চিকিৎসা। আর এর পাশাপাশি তো আরো বড় বড় অপারেশন আছে, এগুলো আপনাদের লাগবে না, ঠিক আছে, লাগবে না। এনজিওপ্লাস্টি করা যাইতে পারে, পিসিআই করা যাইতে পারে, এগুলো লাগবে না। জাস্ট এই প্রথম দিকের যে কয়েকটা নাম বললাম, যে ক্লপিড এস খাইতে হবে, প্লাস কি বললাম, নিডোকার্ড স্প্রে, এই দুইটার নাম অবশ্যই মনে রাখবেন। আর প্রেসার বেশি থাকলে এই ক্ষেত্রে র্যামিকার্ড দেই আমরা, র্যামিপ্রিডের র্যামিকার্ড, ঠিক আছে, র্যামিকার্ড দেই। একটি প্রেসক্রিপশন বর্ণনা করুন। প্রেসক্রিপশন আপনাদের আমি একদম প্রথম ক্লাসে পড়ছিলাম যে প্রেসক্রিপশনে কি কি থাকবে। একটি প্রেসক্রিপশন বর্ণনা করুন বলতে প্রেসক্রিপশনে কি কি পার্ট থাকে, প্রেসক্রিপশনে কি পার্ট থাকে, প্রথমেই থাকবে পেশেন্টের ডিটেলস, ডাক্তারের ডিটেলস, ঠিক আছে, ডাক্তারের নাম, ডাক্তারের ডেজিগনেশন, কোথায় কি, এইসব। সেকেন্ড পয়েন্টই পেশেন্টের ডিটেলস, পেশেন্টের নাম কি, পেশেন্টের বয়স কত, অ্যাড্রেস কি, এইসব। তারপর প্রেসক্রিপশনের বাম দিকে থাকে চিফ কমপ্লেন, মানে রোগের বর্ণনা, কি রোগ, কি রোগের সিমটম, কি লক্ষণ, এক কথায় রোগের বর্ণনা থাকে। আর ডান দিকে থাকে আরএক্স, মেইনলি চিকিৎসার শেষে নিচের দিকে থাকতে হবে সাইন, ঠিক আছে, সাইন মানে টোটাল এই 5টা পার্টের কথা উল্লেখ করতে হবে। 5টা পার্টের কথা, প্রথমে হচ্ছে ডাক্তারের ইনফরমেশন, ডাক্তারের ডিটেলস, 2 নম্বরে পেশেন্টের ডিটেলস, 3 নম্বরে প্রেসক্রিপশনের বাম দিকে থাকে হচ্ছে রোগের বিভিন্ন কথা, রোগ এবং লক্ষণ সম্পর্কিত বিভিন্ন কথা। তারপর ডান দিকে থাকে আরএক্স, মানে চিকিৎসা, কি কি ওষুধ কখন খাবে। উপরে তো ডেট থাকবেই, ঠিক আছে, ডেট থাকবে, আর নিচে থাকবে অবশ্যই সিগনেচার। এই হচ্ছে একটা প্রেসক্রিপশনের পার্ট। তারপর আসেন 8 নম্বরে গাউটের লক্ষণ, টেস্ট এবং চিকিৎসা। গাউট কি, গাউট এক ধরনের আর্থ্রাইটিস, সাধারণত পায়ের দিকে হয়, ঠিক আছে, হাঁটুতে বা গোড়ালিতে হয়, এক ধরনের আর্থ্রাইটিস। এর লক্ষণ কি, এর লক্ষণ হয়েছে কি, সবগুলো আর্থ্রাইটিসের লক্ষণ কি, ব্যথা হবে, ফুলে উঠবে, লাল হয়ে যাবে, ঠিক আছে, আর লস বা ইনএবিলিটি অফ মুভমেন্ট, মানে নাড়াইতে কষ্ট হবে, এগুলো হচ্ছে লক্ষণ। প্রত্যেকটা আর্থ্রাইটিসেরই লক্ষণ সেম। টেস্ট কি করা হয় গাউটের ক্ষেত্রে, আমরা ইউরিক অ্যাসিড টেস্ট করি, ঠিক আছে, ইউরিক অ্যাসিড টেস্ট করি, পাশাপাশি এক্সরে করা যাইতে পারে, পরবর্তীতে এমআরআই পর্যন্ত করা যাইতে পারে, ঠিক আছে, এমআরআই করা যাইতে পারে। চিকিৎসা সম্পর্কে লিখুন। সাধারণত আমরা ব্যথার ওষুধ দিই, কি ব্যথার ওষুধ, এনএসআইডি গ্রুপের। প্রথমে প্যারাসিটামল দিয়ে ট্রাই করি, প্যারাসিটামলে না কমলে আমরা আরেকটু বাড়াই অ্যাসিক্লোফেনাক টাইপের, আর তাতেও না কমলে কলকিসিন দেই, ঠিক আছে, কলকিসিন। গাউটের জন্য স্পেশাল একটা ওষুধ আছে কলকিসিন, সেই কলকিসিন আমরা এই ক্ষেত্রে দিতে পারি।
9 নম্বরে অস্টিওপোরোসিস কাকে বলে, এর বিস্তারিত। অস্টিওপোরোসিস মানে হাড় ক্ষয়, ঠিক আছে, হাড় ক্ষয়। অস্টিওপোরোসিস কাদের বেশি হয়? অস্টিওপোরোসিস মহিলাদের বেশি হয়। এই জায়গায় বিস্তারিত আলোচনা করতে বলছে, এটা লিখবেন। অস্টিওপোরোসিস মানে হাড় ক্ষয়, সাধারণত ক্যালসিয়ামের অভাবে হয়। কাদের বেশি হয়? সাধারণত মহিলাদের বেশি হয়। পোস্ট ম্যানোপজাল উইমেন মানে 50 ঊর্ধ্ব মহিলাদের অস্টিওপোরোসিস একটু বেশি হয়, কারণ তাদের এস্ট্রোজেন ডেফিসিয়েন্সি হয়। এর সাইন সিমটম কি? এর সাইন সিমটম পেশেন্টের হাড়ে ব্যথা হয়, ঠিক আছে, হাড়ে ব্যথা হয়, সোজা হয়ে অনেকে হাঁটতে পারে না, আর নড়াচড়া করতে পারে না, কাজ করতে পারে না, এইসব হচ্ছে এর লক্ষণ, ঠিক আছে, এর লক্ষণ। আর এর ট্রিটমেন্ট কি? অস্টিওপোরোসিসের মেইন ট্রিটমেন্ট আমাদের হচ্ছে ক্যালসিয়াম থেরাপি দিতে হয়, ভিটামিন ডি থেরাপি দিতে হয়। মানে মেইনলি হচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি, এই দুইটা দিয়ে আমরা শুরু করি। ক্যালসিয়াম আর ভিটামিন ডি থেরাপি দিতে হয়। ক্যালসিয়াম ভিটামিন ডি একত্রে পাওয়া যায়, এটাই আমরা দিই সাধারণত অস্টিওপোরোসিসের ক্ষেত্রে। আর পাশাপাশি যেগুলো ভিটামিন ডি জাতীয় খাদ্য বেশি পাওয়া যায়, এগুলো আমরা খাইতে বলি। 10 নম্বরে রিমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ, টেস্ট এবং চিকিৎসা। রিমাটয়েড আর্থ্রাইটিস মানে আর্থ্রাইটিস, এই ধরনের রিমাটয়েড আর্থ্রাইটিসের লক্ষণ ওই সেম, যে ব্যথা হবে, হাড়ে ব্যথা হবে, তারপর মুভমেন্ট করতে পারবে না, লাল হয়ে যাবে। কিন্তু কোন ধরনের হাড়ে, এটা উল্লেখ করতে হবে। রিমাটয়েড আর্থ্রাইটিস সাধারণত ছোট ছোট জয়েন্টে হয়, ঠিক আছে, বড় জয়েন্ট হয় না। মানে রিমাটয়েড আর্থ্রাইটিস যে হাঁটুতে হবে এমন না। রিমাটয়েড আর্থ্রাইটিস হয় হচ্ছে যে হাতের আঙুলের যেসব জয়েন্ট, এইসব জয়েন্টে বেশি হয়, ঠিক আছে, ছোট ছোট জয়েন্টে হবে, ছোট ছোট জয়েন্টে ব্যথা হয়, লাল হয়ে যায়, ফুলে উঠে, কাজ করতে পারে না পেশেন্ট, এইসব। তারপর আসেন টেস্ট। টেস্টের ক্ষেত্রে কি করব? টেস্টের ক্ষেত্রে রিমাটয়েড আর্থ্রাইটিসের জন্য স্পেসিফিক টেস্ট হইছে আরএ ফ্যাক্টর টেস্ট, আরএ ফ্যাক্টর টেস্ট। আর পাশাপাশি তো আমরা হইছে এক্সরে বলেন, সিটি স্ক্যান বলেন, এমআরআই বলেন, সিবিসি বলেন, এগুলো তো করবই, কিন্তু মেইন স্পেসিফিক টেস্টের নাম হইছে আরএ ফ্যাক্টর টেস্ট, ঠিক আছে, আরএ ফ্যাক্টর টেস্ট। তারপর চিকিৎসা। রিমাটয়েড আর্থ্রাইটিসের চিকিৎসা কি কি? আমরা ফার্স্টে একদম শুরুতে ব্যথার ওষুধ দিয়ে ট্রাই করি। কম পাওয়ার দিয়ে শুরু করবেন, প্যারাসিটামল, প্যারাসিটামলে না কমলে ন্যাপ্রোক্সেন, ন্যাপ্রোক্সেনে না কমলে আমরা অ্যাসিক্লোফেনাক টাইপের দিতে পারি। রোলাকে সাধারণত আর্থ্রাইটিসে কোনো লাভ হয় না দিলে, তাই রোলাক আমরা অ্যাভয়েড করি এই ক্ষেত্রে। তারপর আইবুপ্রোফেন দিতে পারি, সুলিনডাক দিতে পারি, ঠিক আছে, আইবুপ্রোফেন, সুলিনডাক। প্রত্যেকটা ব্যথার ওষুধে দিনে সর্বোচ্চ 3 বেলা দিই, ঠিক আছে, 3 বেলা দিই। আইবুপ্রোফেন, সুলিনডাক অনেকে 4 বেলা দেয়, কিন্তু 3 বেলা দেয় বেটার। এগুলো প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিকের সমস্যা করে, এই জন্য আমরা 3 বেলাই দিই, এর বেশি সাধারণত দিব না, ঠিক আছে, 3 বেলা। তাহলে এগুলো ফার্স্টে দিয়ে ট্রাই করি। ব্যথার ওষুধ, ব্যথার ওষুধ যদি ফেল করে, তাইলে আমাদের নেক্সট অপশন কি? নেক্সট অপশন আমরা চলে যাই যে স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে দিই। সেই ক্ষেত্রে পেডনিসোলন মানে কর্টান জাতীয়, ডেফ্রাজ বা কর্টান, এইসব জাতীয় ওষুধ আমরা দেই। তারপর এতেও যদি কাজ না হয়, আমরা আরো হাই পাওয়ারে চলে যাই। কি হাই পাওয়ারে যাইতে পারি? ডিএমআরডি গ্রুপের মিথোট্রেক্সেট দেই, ঠিক আছে, মিথোট্রেক্সেট, এমটিএক্স, এই জাতীয় ওষুধ দিই। আর এতেও কাজ না হলে লাস্ট অপশন হয়েছে আমাদের অপারেশন। আর অনেক সময় ফিজিওথেরাপির জন্য আমরা অ্যাডভাইস করি আর্থ্রাইটিসের পেশেন্টদের, যাদের হাত একদম বাঁকা হয়ে যায়, তাদের আমরা ফিজিওথেরাপির জন্য অনেক সময় অ্যাডভাইস করি। তারপর গাউট কি? গাউটের কথা আগে একবার বলছি, আর না বললাম। অস্টিও আর্থ্রাইটিস আর রিমাটয়েড আর্থ্রাইটিস প্রায় সেম। রিমাটয়েড আর্থ্রাইটিস বললাম কি ছোট ছোট জয়েন্টে হয়, আর অস্টিও আর্থ্রাইটিস হয় বড় বড় জয়েন্টে, মানে হাঁটুতে হয়, ঠিক আছে, হাঁটুতে হয়। হাঁটুতে যদি কারো এরকম আর্থ্রাইটিসের সমস্যা হয়, তাহলে সেটাও আমরা অস্টিও আর্থ্রাইটিস হিসাবেই ধরে নিই। অস্টিও আর্থ্রাইটিস হলে আমাদের কি কি ইনভেস্টিগেশন আর সিমটম তো সেম, যে ব্যথা হবে, লাল হবে, মুভমেন্ট লস হবে, মুভমেন্ট করতে পারবে না ঠিক মতো, জ্বর আসতে পারে, ঠিক আছে, জ্বর, ক্রিপিটাস পাই এই জায়গায় অস্টিওআর্থ্রাইটিসে। ক্রিপিটাস মানে এই যে হাঁটুর জয়েন্টে যদি কারো হয় আর্থ্রাইটিস, আমরা যদি কান পেতে শুনি, ভিতরে একটা মরমর মরমর পাতার বাতাসে যেমন শব্দ হয়, ওরকম একটা শব্দ শুনতে পারি, এটারে বলি ক্রিপিটাস, ঠিক আছে, ক্রিপিটাস। তাহলে অস্টিওআর্থ্রাইটিসে আমরা ক্রিপিটাস পাই। এবার আসেন ইনভেস্টিগেশন হলে হাঁটুতে হইলে আমরা হাঁটু দিয়ে এই যে ফ্লুইড সিরিঞ্জ দিয়ে টাইনা পরীক্ষা করতে পাঠাই, ঠিক আছে, পরীক্ষা করতে পাঠাই। আর পাশাপাশি এক্সরে, সিটি স্ক্যান, এগুলো তো করাইতেই পারি, সিবিসি এগুলো করাইতেই পারি, এগুলো করাই। তারপর আসেন মানবদেহে কতগুলো হাড় আছে, কয়েকটি লং বোনসের নাম। মানবদেহে হাড়ের সংখ্যা 206টা, 206টা। কয়েকটি লং বোনসের নাম, লং বোনসের ভিতর যদি কয়েকটি নাম যেহেতু লিখছে, 3-4টা নাম লাগবে আপনাদের। পায়ের ক্ষেত্রে সব থেকে বড় লং বোনসের নাম হচ্ছে ফিমার, পায়ে থাকে। তারপর টিবিয়া, ফিবুলা, হাতে থাকে হিউমেরাস, ঠিক আছে, রেডিয়াস, আলনা। আপনাদের ইচ্ছা মতো 4-5টা নাম লিখলেই হবে।
তারপর আসেন আলসার কাকে বলে, কোথায় আলসারের বাংলা হয়েছে ক্ষত, ঠিক আছে, এক প্রকারের হয়েছে ক্ষত। আলসার যে শুধু আমাদের এই যে আমরা তো আলসার বলতে বুঝি যে পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে, শুধু যে তা না, আলসার সব জায়গায় হইতে পারে। আলসার আমাদের স্কিনে হইতে পারে, চামড়ায় হইতে পারে, ঠিক আছে, ডিউডেনামে হইতে পারে, স্টোমাকে হইতে পারে, মানে পেটে হইতে পারে, ইন্টেস্টাইনে হইতে পারে, সব জায়গায় আলসার হইতে, চোখে পর্যন্ত হইতে পারে, কর্নিয়াতে হইতে পারে, ঠিক আছে। আলসার কাকে বলে, আলসার মানে হচ্ছে ক্ষত, আর আলসার কোথায় কোথায় হয়, এই সব জায়গায় হয়। তারপর পিইউডির বিস্তারিত আলোচনা। পিইউডি বলতে বোঝাচ্ছে কি, পেপটিক আলসার ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ, ঠিক আছে, পেপটিক আলসার ডিজিজ এর বিস্তারিত আলোচনা। পেপটিক আলসার ডিজিজ মানে দুই প্রকার সাধারণত, একটা হচ্ছে স্টোমাক আলসার আর একটা হচ্ছে ডিউডেনাম আলসার, দুই প্রকার। আর এর সিমটম কি কি, সিমটম হইছে যে খালি পেটে কারো ব্যথা হয়, কারো ভরা পেটে ব্যথা হয়, ঠিক আছে, একটা খালি পেটে ব্যথা আর একটা ভরা পেটে ব্যথা। গ্যাস্ট্রিক আলসারে সাধারণত খাওয়ার পরে ব্যথা হয়, মানে ভরা পেটে, আর ডিউডেনাম আলসারে খালি পেটে, মানে খালি পেটে ব্যথা হয়, খাইলে পর পেশেন্টের ভালো লাগে, বমি হইতে পারে পেশেন্টের, ইরিটেশন হয়, ঠিক আছে, রিফ্লাক্স হয়, একদম যে গলা জ্বলে, হার্ট বার্ন হয়, বুক জ্বালা পোড়া করে, এগুলো হচ্ছে লক্ষণ, ঠিক আছে, লক্ষণ। আর এর ইনভেস্টিগেশন কি, ইনভেস্টিগেশন হচ্ছে এন্ডোস্কোপি। পিইউডির এক নাম্বার একটা যদি ইনভেস্টিগেশন বলতে হয়, এটা হচ্ছে এন্ডোস্কোপি, এন্ডোস্কোপি। আর ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট আমরা নানা ভাবে দেই, মেইনলি প্রথমে গ্যাস্ট্রিকের ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ নানাগুলো আছে, অ্যান্টাসিড জাতীয় আছে, স্টো ব্লকার, রেনিটিডিন, ফেমোটিন, রেনিটিডিন তো নাই বর্তমানে, ফেমোটিডিন, ঠিক আছে, ফেমোটিড আছে, সিমিটিডিন আছে, সিমিটিডিন আমরা ইউজ করি না, ফেমোটিড ইউজ করি। আর আর এর থেকে ভালো পিপিআই আছে, ঠিক আছে, পিপিআই, সোমিপ্রাজল, ডেক্সল্যান্সোপ্রাজল, ল্যান্সোপ্রাজল, অমিপ্রাজল, প্যান্টোপ্রাজল। এর ভিতর প্রেগনেন্সিতে সাধারণত সেভ হিসেবে আমরা ইউজ করি প্যান্টোপ্রাজল, প্যান্টোপ্রাজল। আর বাকিগুলো সাধারণত সবাই ইউজ করা যাবে, কিন্তু এই যে ল্যান্সোপ্রাজল, এগুলো সবার আগে দেওয়ার দরকার নেই। আমরা প্রথমে আমাদের এক নাম্বার চয়েস অলওয়েজ থাকে ইসোমিপ্রাজল, ঠিক আছে, ইসোমিপ্রাজল মানে যে সার্জেল টার্জেল, এগুলো ম্যাক্সপ্রো, ইসোমিপ্রাজল। আর এবারে ল্যান্সোপ্রাজল দিতে পারেন, এগুলো হয়েছে পরে। আর পিপিএ সবসময় 20 মিলিগ্রাম দিবেন, 40 দেওয়ার কোনো দরকার নাই, 20 দুই বেলা দিবেন, ঠিক আছে, 20 দুই বেলা দিবেন। আর এর পাশাপাশি এতে যদি কাজ দেয় আমরা সিরাপ অ্যাড করি, ঠিক আছে, যে অ্যালজিসিড প্লাস এই টাইপের, গ্যাবিসিড, এই টাইপের সিরাপ অ্যাড করি, ঠিক আছে, এই টাইপের সিরাপ অ্যাড করে দিই সাথে। আর অনেকে ট্রিপল থেরাপি দেয়া লাগে, যাদের পিইউডিতে ট্রিপল থেরাপি দেওয়া লাগে। ট্রিপল থেরাপির ক্ষেত্রে আমাদের যে 3টে ড্রাগের কম্বিনেশন, আমরা সেইটা দিই, পাইলোট্রিপ নামে পাওয়া যায় বাজারে, সেই পাইলোট্রিপ আমরা দিই, ঠিক আছে, ট্রিপল থেরাপির ক্ষেত্রে। তারপর আসেন ডায়রিয়া কাকে বলে, কি কি দেওয়া হয়। ডায়রিয়া মানে কি, দিনে 2 বা তার বেশি পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলে, 2 বা তার বেশি, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, 2 বা তার বেশি যদি হয় তাহলে তাকে ডায়রিয়া বলে। কি কি দেওয়া হয়, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, সবকিছু দিয়ে ডায়রিয়া হইতে পারে, ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ঠিক আছে, হেলমিন্থ, সবকিছু দিয়ে ডায়রিয়া হইতে পারে। ডায়রিয়া আর ফুড পয়জনিং এর পার্থক্য, ডায়রিয়া সাধারণত পাতলা পায়খানা হয়, বমি কম হয়, ঠিক আছে, বা হয় না, কিন্তু ফুড পয়জনিং এ মেইনলি বমি হয়, ঠিক আছে, বমির পরে ডায়রিয়া হয়, মেইন পার্থক্য এই একটাই। ফুড পয়জনিং শুরু হয় হইছে বমি দিয়ে, তারপর ডায়রিয়া মানে পাতলা পায়খানা হইতে পারে। আর ডায়রিয়ার ক্ষেত্রে মেইনলি পাতলা পায়খানা দিয়েই শুরু হবে, ঠিক আছে, বমি হইতেও পারে, না হইতে পারে, আর হইলেও অত হবে না। চিকিৎসা, ডায়রিয়ার চিকিৎসা কি করব, ডায়রিয়ার প্রথমেই ফার্স্ট চিকিৎসা হয়েছে খাবার স্যালাইন, ঠিক আছে, খাবার স্যালাইন দিতে হবে। যদি সিভিয়ার ডিহাইড্রেশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের আইভি মানে ইনজেকশন দিতে হবে, ইনজেকশন কলেরা স্যালাইন দিতে হবে। আর নাইলে যদি মাইল্ড থাকে তাহলে আমরা খাবার স্যালাইন দিব। তারপর কি দিব, তারপর হচ্ছে অ্যান্টিবায়োটিক দিতে হবে একটা। অ্যান্টিবায়োটিক আমাদের এখন বর্তমানে ফার্স্ট চয়েস এজিথ্রোমাইসিন, 2টা ট্যাবলেট একত্রে খাওয়াই দিতে হবে 500 মিলিগ্রামের। আর এজিথ্রোমাইসিনের পরিবর্তে দেওয়া যাবে সিপ্রোফ্লক্সাসিন বা সিপ্রোসিন, ডেইলি 2টা করে 5 দিন দিতে হবে। আর এজিথ্রোমাইসিন 2টা ট্যাবলেট খাওয়াই দিলে যদি পেশেন্ট 24 ঘন্টার ভিতর ভালো হয় তাহলে আর লাগবে না, আর যদি ভালো না হয় তাহলে পরবর্তী 3 দিন একটা করে খাবে, ঠিক আছে, একটা করে খাবে। এই গেল অ্যান্টিবায়োটিক। এর পাশাপাশি মেট্রোনিডাজল বা মেট্রিল দিবেন। মেট্রিল সাধারণত 5 দিনের জন্য আমরা লিখে দিই, কিন্তু পেশেন্ট যদি 2-3 দিন খেয়ে আর না খায় বা অসুস্থ হয় কোনো সমস্যা নাই, বাদ দিতে পারবে মেট্রিল, ঠিক আছে, ডেইলি 3টা করে, সকালে, দুপুরে, রাতে। আর পাশাপাশি জক্স দিবেন, জক্স, নাইট্রাজক্সানাইট, এটার ডোজ হচ্ছে 2টা, ঠিক আছে, 2টা, সকালে একটা, রাতে একটা, 3 দিন। পাশাপাশি পেটে ব্যথার জন্য অ্যালজিন দিবেন। আর হইছে আলাদা করে জিঙ্ক দিবেন, অনলি জিঙ্ক, নট জিঙ্ক বি, জিঙ্ক দিবেন, শুধু জিঙ্ক, 2টা করে 7 দিন, সকালে একটা, রাতে একটা, এরকম করে 7 দিন, ঠিক আছে। তারপর
পানি শূন্যতা কিভাবে নির্ণয় করা হবে, মানে ডিহাইড্রেশন কিভাবে নির্ণয় করি? সাধারণত আমরা স্কিন পিঞ্চ দিয়ে দেখি, চামড়ায় টান দিয়ে দেখি যে কেমনে, আর দেখি জিহ্বায় শুকাই গেছে কিনা। তাহলে দুই ভাবে নির্ণয় করা যায়, স্কিন পিঞ্চ আর জিহ্বায়, ঠিক আছে, টাং দেখে। স্কিন পিঞ্চ আর জিহ্বা। চিকিৎসা লেখুন। পানি শূন্যতার চিকিৎসা আমরা তিন ভাগে করি, মাইল্ড, মডারেট, সিভিয়ার। মানে নো, সাম, সিভিয়ার। নোর ক্ষেত্রে কি, মানে যদি মাইল্ড ডিহাইড্রেটেড হয় তাহলে সেই ক্ষেত্রে শুধু স্যালাইন খাইতে বলি, খাবার স্যালাইন। যদি মডারেট মানে মাঝারি হয় সেই ক্ষেত্রে আমরা কলেরা স্যালাইন দিই 1 লিটার 20 ড্রপ পার মিনিট বা 15 ড্রপ পার মিনিটের। যদি সিভিয়ার ডিহাইড্রেশন হয়, মানে মারাত্মক পানি শূন্যতা, পেশেন্ট একদম অজ্ঞান হয়ে যায় বা কোনো নাই, কনসাসনেস নাই, সেই ক্ষেত্রে আমাদের হয়েছে কলেরা স্যালাইন প্রথমে লোডিং ডোজে দিতে হবে 500 ml। লোডিং ডোজ মানে কি? লোডিং ডোজ মানে এই যে স্যালাইনের বোতল একদম চাইপে ধরে দেওয়া যায়, অথবা বিপি কাপ বেঁধে আমরা প্রেসারের যে যন্ত্র দিয়ে চাপ দিলে এটা তাড়াতাড়ি চলে যাবে, মানে আধা ঘন্টার ভিতর প্রায় 500 ml চলে যাবে, এইটারে বলে লোডিং ডোজ। ঠিক আছে, প্রথমে 500 ml লোডিং ডোজে দিতে হবে। পরবর্তীতে আমরা চালাবো বাকি 500 ml 20 থেকে 30 ড্রপ পার মিনিট। এরপর যদি আরো লাগে দরকার আমরা 20 থেকে 30 ড্রপে আরো দিব। ঠিক আছে, তাহলে পানি শূন্যতার চিকিৎসা হয়েছে এই। তারপর হচ্ছে ডাব্লিউবিসির প্রকারভেদ এবং এদের গুরুত্ব। ডাব্লিউবিসির প্রকারভেদ কি কি? ডাব্লিউবিসি মূলত 5 প্রকার। ঠিক আছে, 5 প্রকার: নিউট্রোফিল, লিম্ফোসাইট, মনোসাইট, বেজোফিল, ইউসেনোফিল। ঠিক আছে, প্রথমে বললাম কি নিউট্রোফিল, এদের গুরুত্ব কি একসাথে আমি বলে যাচ্ছি। প্রথমে হচ্ছে নিউট্রোফিল। নিউট্রোফিল কাউন্ট বাড়লে আমরা বুঝতে পারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। ঠিক আছে, ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়েছে। তারপর হচ্ছে লিম্ফোসাইট। লিম্ফোসাইট কাউন্ট বাড়লে আমরা মনে করি ভাইরাস দিয়ে অথবা টিবি দিয়ে ইনফেকশন হয়েছে, মানে যক্ষার জীবাণু দিয়ে ইনফেকশন হয়েছে অথবা ভাইরাস দিয়ে ইনফেকশন হয়েছে। তারপর আসেন মনোসাইট। মনোসাইটের আলাদা কোনো গুরুত্ব নাই, যে কোনো ইনফেকশনেই মনোসাইটের কাউন্ট বাড়ে। ঠিক আছে, যে কোনো ইনফেকশনে। তারপর ইউসিনোফিল আর বেজোফিল। ইউসিনোফিল সাধারণত প্রোটোজোয়া বা প্যারাসাইট দিয়ে, যদি যেমন কৃমি ঠিরমি এইসব জাতীয় যদি ইনফেকশন হয় ইউসিনোফিল কাউন্ট বাড়ে। আর বেজোফিল কাউন্ট বাড়ে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের ক্ষেত্রে বেজোফিল কাউন্ট বাড়ে। ঠিক আছে, বেজোফিল কাউন্ট বাড়ে। নর্মাল কাউন্ট কত? নিউট্রোফিলের নর্মাল কাউন্ট হইছে 40 থেকে 70%। 40 থেকে 70%। লিম্ফোসাইটের নর্মাল কাউন্ট 20 থেকে 40%। মনোসাইটের নর্মাল কাউন্ট 2 থেকে 8% বা 6%। ইউসিনোফিল 1 থেকে 6% আর বেজোফিল 0 থেকে 1%। এর থেকে বেশি হলেই আমরা মনে করি ওই ধরনের ইনফেকশন হয়েছে। ঠিক আছে, তারপর হচ্ছে দাঁত কাকে বলে, কি দিয়ে হয়? দাঁত মানে কি? খোসপ্যাঁচড়া বা স্ক্যাবিস। ঠিক আছে, না দাঁত রিংওয়ার্ম, সরি ভুল হয়েছে একটু। দাঁত কাকে বলে, কি দিয়ে হয়? দাঁত হচ্ছে রিংওয়ার্ম ইনফেকশন, ফাঙ্গাস দিয়ে হয়। ফাঙ্গাস দিয়ে হয়। দাঁত কাকে বলে? দাঁত কি দিয়ে হয়? দাঁত সাধারণত এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন যা রিংওয়ার্ম দিয়ে হয়। ঠিক আছে, রিংওয়ার্ম দিয়ে হয়। এর বিস্তারিত চিকিৎসা। দাঁত হলে সাধারণত কি হয়? দাঁত হলে হয়েছে সেন্ট্রাল ক্লিয়ার থাকে আর আশেপাশে একটা গোল, ঠিক আছে, রিং এর আকৃতির একটা লেশন থাকে যার মাঝখান ক্লিয়ার আর সাইডে থাকে লালচে। ঠিক আছে, সাইডে লালচে, চুলকানি থাকতে পারে। ঠিক আছে, চুলকানি থাকতে পারে পেশেন্টের। আর অনেকের সেকেন্ডারি ইনফেকশন হলে পুজ হইতে পারে, কিন্তু সেকেন্ডারি ইনফেকশন দাঁতে কমন না। ঠিক আছে, সেকেন্ডারি ইনফেকশন কমন না, মেইনলি হচ্ছে চুলকানি থাকে। আর যারা হইছে একটু অপরিষ্কার থাকে তাদের দাঁত বেশি হয়। ঠিক আছে, তাদের দাঁত বেশি হয়। চিকিৎসা কি দিবেন? চিকিৎসা দাঁতের ক্ষেত্রে আমরা হচ্ছে অয়েন্টমেন্ট দিই বা ক্রিম দিই বা মলম দিই। কি ক্রিম অয়েন্টমেন্ট দেওয়া যায়? ইকোনেট দেওয়া যায়, মাইকোনাজল দেওয়া যায়। ইকোনাজল, মাইকোনাজল আর সাইক্লোপাইরক্স। ঠিক আছে, এই তিনটা নাম মনে রাখলে হবে। ইকোনাজল, মাইকোনাজল, সাইক্লোপাইরক্স। সাইক্লোডার্ম নামে পাওয়া যায়, ইকোনাজল ইকোনেট নামে পাওয়া যায়। ঠিক আছে, এগুলো আমরা বেশি ইউজ করি। তারপর জন্ডিস কি, কোথায় দেখা হয়, কি কারণে? এটা আগেও গেছে একবার। ঠিক আছে, জন্ডিস কি আমি বলছি। জন্ডিস কি, জন্ডিস কোথায় দেখা হয়, কি কারণে হয়, আগেরটাই। তারপর স্ট্রোক কাকে বলে, কত প্রকার, লক্ষণ লিখুন। স্ট্রোক কি? স্ট্রোক হয়েছে সাধারণত ব্রেনে। ঠিক আছে, ব্রেনে অক্সিজেন স্বল্পতার কারণে যেটা হয় তাকেই বলা হয় স্ট্রোক। স্ট্রোক, ঠিক আছে, স্ট্রোক হচ্ছে 2 প্রকার, ইসকেমিক স্ট্রোক আর একটা হেমোরেজিক স্ট্রোক। হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক কি? ইসকেমিক স্ট্রোক ব্রেনের যে ভেসেল, আমাদের যেই রক্ত সরবরাহ করে, এগুলো যদি চর্বি বা কোলেস্টেরল জমে বন্ধ হয়ে যায় তাহলে বলি ইসকেমিক স্ট্রোক। আর হেমোরেজিক স্ট্রোক যদি ব্রেনের এই যে ভেসেল গুলো ছিঁড়ে যায় কোনো কারণে, ধরেন উচ্চ রক্তচাপের কারণে রক্ত ছিঁড়ে গেল বেইন, তাহলে তো রক্তক্ষরণ হবে, এটারে বলা হয় হেমোরেজিক স্ট্রোক। লক্ষণ কি কি? স্ট্রোকের লক্ষণের ভিতর পেশেন্ট হঠাৎ করে অজ্ঞান হয়ে যাইতে পারে, বমি হইতে পারে, প্যারালাইসিস বা দুর্বলতা থাকতে পারে, অবশ হয়ে যাইতে পারে। ঠিক আছে, অবশ হয়ে যাইতে পারে, চোখে ঝাপসা দেখতে পারে। এগুলো হচ্ছে সব স্ট্রোকের লক্ষণ।
স্ট্রোকের লক্ষণ, স্ট্রোকের চিকিৎসা আপনাদের লাগবে না, কারণ স্ট্রোকের ওইরকম কোনো চিকিৎসা নাই, স্পেসিফিক চিকিৎসা নাই, আমরা আন্দাজে দিতে পারি না। আগে সিটি স্ক্যান করতে হয়, তারপর আমরা স্ট্রোকের ওইভাবে চিকিৎসা দিই, এর আগে দিতে পারি না। তারপর অ্যাজমা এর লক্ষণ এবং চিকিৎসা। অ্যাজমা হলে কি হবে? শ্বাসকষ্ট হবে পেশেন্টের, 1 নাম্বার পয়েন্টটি। অ্যাজমা মানেই তো শ্বাসকষ্ট, অ্যাজমা হলে শ্বাসকষ্ট হয়, পেশেন্টের শ্বাস নিতে কষ্ট হয়, ঠিক আছে, মেইনলি শ্বাস নিতে কষ্ট হয়, এইটি হচ্ছে মেইন ধরন। আর অ্যাজমার কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে, কেউ এক্সারসাইজ করলে অ্যাজমা হইতে পারে, কারো ধুলাবাড়িতে গেলে অ্যাজমা হইতে পারে, কারো সিজনাল হইতে পারে, ঠিক আছে, শীতকালে বেশি হয় শ্বাসকষ্ট। এর চিকিৎসা কি কি? এর চিকিৎসায় মেইনলি আমরা ইনহেলার ইউজ করতে বলি, ওষুধও পাওয়া যায়, মুখে কিন্তু এটা দিই না, আমরা ইনহেলার ইউজ করতে বলি। ইনহেলার আছে বিভিন্ন, ইনহেলার ইউজ করতে বলি। সালবিউটামল, ইপ্রেটোপিয়াম ব্রোমাইড এর ইনহেলার, উইন্ডেল প্লাস, ঠিক আছে, উইন্ডেল প্লাস এটা ইউজ করতে পারি। তারপর বুডিসোনাইটের ইনহেলার পাওয়া যায় বুডিকট নামে, এটা ইউজ করতে পারি, ঠিক আছে, এটা ইউজ করতে পারি। অ্যাজমাসলের ইনহেলার আছে, অ্যাজমাসল প্লাস, এগুলো আমরা ইউজ করতে পারি। তাহলে অ্যাজমাসল প্লাস, উইন্ডেল প্লাস, অ্যাজমাসল, বুডিকট, এই কয়টা একটা নাম মনে রাখলেই হবে। তারপর হচ্ছে ডায়াবেটিস কাকে বলে, এর লক্ষণ। ডায়াবেটিস মানে কি? রক্তে সুগারের পরিমাণ বা চিনির পরিমাণ বেড়ে গেলে তাকে ডায়াবেটিস বলা হয়। এর লক্ষণ কি কি? ডায়াবেটিসের মেইন লক্ষণে আমরা পড়াইছিলাম 3P, ঠিক আছে, 3P। পলিউরিয়া মানে অতিরিক্ত প্রস্রাব হবে, পলিডিপসিয়া পেশেন্টের বারবার পানি পিপাসা লাগবে, আর হচ্ছে পলিফেজিয়া পেশেন্ট বারবার খেতে যাবে, ঠিক আছে, 3P। আর এর পাশাপাশি উইক উইকনেস এগুলো তো থাকে, প্যালপিটেশন থাকতে, দরপর করতে পারে, তার দুর্বল লাগতে পারে, ঠিক আছে, এগুলো থাকবে। তারপর আরবিএস, এফবিএস, ওজিটিটি এর স্বাভাবিক লেভেল। আরবিএস এর স্বাভাবিক লেভেল কত, এফবিএস এর কত, ওজিটিটি এর কত? প্রথমে আসেন এফবিএস। এফবিএস স্বাভাবিক হইছে 6.1 পর্যন্ত, 6.1 পর্যন্ত। তারপর আরবিএস স্বাভাবিক কত পর্যন্ত? 7.8 পর্যন্ত। ওজিটিটি স্বাভাবিক 7.8 পর্যন্ত, ঠিক আছে। ডায়াবেটিস কখন বলবো? এফবিএস যদি 7 বা 7-এর বেশি হয় তাহলে বলবো ডায়াবেটিস, আর আরবিএস আর ওজিটিটি যদি 11-এর বেশি হয় তাইলে বলবো ডায়াবেটিস। আর এই যে মাঝের যেটা বাদ গেল এটারে বলি প্রি ডায়াবেটিস। এফবিএস যদি 6.1 থেকে 6.9 পর্যন্ত হয় এটারে বলা হয় প্রি ডায়াবেটিস, ঠিক আছে, প্রি ডায়াবেটিস। আর আরবিএস পজিটিভিটি যদি 7.8 থেকে 11-এর মধ্যে থাকে তাহলে বলা হয় প্রি ডায়াবেটিস, প্রি ডায়াবেটিস। তারপর ডায়াবেটিক্সের চিকিৎসা। ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে আমরা ইনসুলিন দিতে পারি যদি ইনজেকশন দিই, আর এর পাশাপাশি কিছু মুখে খাওয়ার ওষুধ দিতে পারি। মুখে খাওয়ার ওষুধ আপনাদের শর্টে আমি 4টা ওষুধের নাম শিখিয়ে দিয়েছিলাম। একটা কি? কমেট, ঠিক আছে, কমেট মানে মেটফরমিন। তারপর লিনাট্যাপ মানে লিনাগ্লিপটিন, লোসুকন মানে গ্লিমেপিরাইড, আর একটা হচ্ছে এম্পা গ্লিফ্লোজিন। এই কয়টার ওষুধের নাম অ্যাটলিস্ট মনে রাখবেন। এই বাদে অনেক ওষুধ আছে, এত নাম মনে রাখতে হবে না, এই কয়টা ওষুধের নাম অ্যাটলিস্ট মনে রাখবেন। আর যারা আরো বেশি মনে রাখতে চান তারা লিনাগ্লিপটিন, সিটাগ্লিপটিন, বিল্ডাগ্লিপটিন, গ্লিক্লাজিড, গ্লিমেপিরাইড, গ্লিবেনক্লামাইড, এগুলো সব মনে রাখতে পারেন, কিন্তু লাগবে না। আপনারা শর্টে 4টা ওষুধের নাম অ্যাটলিস্ট মনে রাখবেন, কমেট, লোসুকন, লিনাট্যাপ, এম্পা। 27 নাম্বার পর্যন্ত আমরা পড়াইছি। এর ভিতরে আপনাদের এবার কোনো সমস্যা থাকলে আমারে বলেন, আমি তো একা বলে যাচ্ছি, আপনাদের সমস্যা শুনি। আপনাদের কোনো এবার কোনো সমস্যা থাকলে এর ভিতর আমারে কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিচ্ছি। কোনোটার অ্যান্সার না বুঝলে বা আপনাদের যদি সমস্যা থাকে তাহলে জিজ্ঞেস করেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। ডায়াবেটিস শুরু হয় কত থেকে? হ্যাঁ, ডায়াবেটিস শুরু হয় কত থেকে? আমরা বলছি 2-3টা রেঞ্জ, একটা নরমাল, একটা প্রি ডায়াবেটিস, একটা ডায়াবেটিস। ডায়াবেটিস শুরু হয় আরবিএস, আমরা নরমালি যেটা করি যে বিভিন্ন সময় যে কোন টাইমে, এইটা যদি 11-এর বেশি হয় তাহলে আমরা ডায়াবেটিস বলি। আর যদি খালি পেটে করি, খালি পেটে যদি 7 বা তার বেশি হয় তাহলে আমরা ডায়াবেটিস বলি, ঠিক আছে। খালি পেটে করলে 7-এর বেশি, আর ভরা পেট বা যে কোনো টাইমে করলে 11-এর বেশি হলে ডায়াবেটিস। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ বলেন, কে কোশ্চেন করতে চাচ্ছেন? রেজ হ্যান্ড দেখাচ্ছে। এটা সবকিছু বুঝতে পারছি, কিন্তু স্যার ওই যে লিখতে পারি নাই, কিন্তু পরবর্তীতে ওইটা আমরা ওই ভিডিও থেকে শুনে নিলাম। হ্যাঁ শুনে একটু লিখে নিয়ে নিলে, আমি স্লো পড়াইতে গেলে অনেক কোশ্চেন তো শেষ হবে না, এই জন্য তাড়াতাড়ি পড়াইছি আর কি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন স্যার, বলছি আমাদের পরীক্ষাটা এই বিস্তারিত কি লিখতে হবে না এমসিকিউ আকারে থাকবে?
না না না, লিখতে হবে। আপনাদের এমসিকিউ নাই কোনো, আপনাদের হচ্ছে কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে মার্ক দেয়া থাকবে, ওই অনুযায়ী বিস্তারিত লিখতে হবে। কোনো এমসিকিউ নেই, ঠিক আছে? কোনো এমসিকিউ নেই। স্যার আমাদের পরীক্ষাটা কি ফাইনাল পরীক্ষা কি ফরিদপুরেই হবে না? হ্যাঁ, আপনাদেরটা ওই জায়গায় হবে, ওই জায়গায় হবে। আপনার ফরিদপুর ব্রাঞ্চে যারা, ওই জায়গায় হবে, ওই জায়গায় কোশ্চেন টোশ্চেন সব দেওয়া হবে, ওই জায়গায় হবে, ঠিক আছে? কিন্তু স্যার এখান থেকে বললো যে আপনাদের ঢাকা যেয়ে পরীক্ষা দিতে হবে। আচ্ছা হ্যাঁ, ওইটা তো আপনাদের আছে, ঢাকা যেয়ে পরীক্ষা দিলো। এইটা যদি আপনাদের ঢাকা যেয়ে দিতে হয় তাহলেও সেম এই কোশ্চেনে। পরীক্ষা কোথায় হবে এই ব্যাপারে একটু শামীম ভাইয়ের সাথে কথা বলবেন। পরীক্ষা যে জায়গায় হোক কোশ্চেন সেম থাকবে, এই নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? কোশ্চেন একই, আপনাদের সব জায়গায় এক কোশ্চেনই পরীক্ষা হয়। ধন্যবাদ স্যার। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন। স্যার মানে আমাদের বরিশালের যেটা, সেই পরীক্ষাটাও কি বরিশাল বসে হবে না ঢাকায়? আপনাদের বরিশালেরটা বরিশাল বসেই হবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার। আর এটা কি জুন মাসের দিকে হবে স্যার? 6 মাসে একবারে, জুনের 30 তারিখে এরকম কিছু? আপনাদের কয় মাসের কোর্স, এটা শামীম ভাইয়ের সাথে কথা কয় বলবেন। মাসের? স্যার আমাদের 6 মাসের কোর্স। পরে হ্যাঁ, তাহলে আপনাদেরটা পরে হবে, আপনাদের ডেট দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? শামীম ভাইয়ের সাথে কথা বলে এটা ই করে জেনে নিবেন ডেট। আচ্ছা আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। স্যার যে প্রশ্ন দিছেন এর ভিতর থেকেই পরীক্ষা আসবে না বাড়তি? না, এর ভিতর থেকে, এর বাইরে থেকে কিছু আসবে না, সব এর ভিতর থেকে। 50টা কোশ্চেন দেওয়া হয়েছে আপনাদের, সব যা আসবে 50টার মধ্যে, এর বাইরে দিয়ে কিচ্ছু আসবে না। ধন্যবাদ স্যার। আর কারো কিছু জানার আছে?